নমস্কার, ভূতের কাহিনী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অঞ্জনা। আজ আপনাদের যে গল্পটি শোনাবো সেটি হলো প্রফুল্ল রায়ের লেখা যা ঘটেছিল। লেখক প্রফুল্ল রায় 1934 সালে পূর্ববঙ্গের ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি উপন্যাস সহ ছোট গল্প নিয়ে প্রায় 150টিরও বেশি বই লিখেছেন। কেয়া পাতার নৌকো, উত্তাল সময়ের ইতিকথা, নোনা জল মিঠে মাটি, ক্রান্তিকাল ইত্যাদি। ক্রান্তিকালের জন্য তিনি 2003-এ সাহিত্য আকাদেমি পুরস্কার লাভ করেন। আসুন তাহলে আজকে শুনে নিই গল্প যা ঘটেছিল। লিখেছেন প্রফুল্ল রায়। এই গল্পটা শুনেছিলাম আমার বন্ধু হিতেন প্যাটেলের মুখে। গল্প ঠিক নয়, এটা তার ছেলেবেলার ঘটনা। হিতেনরা গুজরাটি, কিন্তু 5-6 পুরুষ ধরে মুম্বাইতেই আছে। ওরা বিরাট বড়লোক, ডায়মন্ড মার্চেন্ট, কোটি কোটি টাকার হীরের ব্যবসা। মুম্বাইয়ের মেরিন লাইন্স আর বহুদূরের নাইরোবি, এই 2 শহরে দুটো হীরের গয়নার মস্ত শোরুম আছে ওদের। হিতেনরা থাকে মুম্বাইয়ের অভিজাত এলাকা কাম্বালা হিলে, একটা 4000 স্কোয়ার ফিটের বিশাল ফ্ল্যাটে। সেটার গায়ে আবার ঝুলন্ত বাগান আছে। ওদের বাড়িটা 15 তলায়, প্রতিটি তলায় একটা করে ফ্ল্যাট এবং তার লাগোয়া হ্যাঙ্গিং গার্ডেন। ক্রোড়পতি ছাড়া এসব জায়গায় আর কেউ থাকার কথা ভাবতেই পারে না। আমি একজন ইঞ্জিনিয়ার, কাপড়ের কলে চাকরি পেয়ে মুম্বাইতে এসেছি। আমি থাকি খার বলে শহরতলির একটা এলাকায়, কোম্পানির দেওয়া কোয়ার্টারে। আমার মতো একজন ছোটোখাটো চাকুরের সঙ্গে হিতেনের কি করে বন্ধুত্ব হয়েছিল সেটা জানানো খুব একটা জরুরি নয়। আসল ব্যাপারটা হলো তার গল্পটা। এই গল্পে আসার আগে হিতেন সম্পর্কে আসুন 2-1টা কথা বলে নিই। হিতেন ভীষণ আমোদে মানুষ, খেতে এবং খাওয়াতে আর বন্ধু বান্ধব জুটিয়ে হইচই করতে বড্ড ভালোবাসে। প্রতিটি ছুটির দিনের সন্ধেবেলা ওদের ফ্ল্যাটে না গেলেই নয়। সামনের হ্যাঙ্গিং গার্ডেনে হিতেন এবং তার স্ত্রী পুষ্পা এবং আরও কটি বন্ধু মিলে তুমুল আড্ডা দিয়ে তারপর ডিনার সেরে যখন ছাড়া পাই তখন বেশ রাত হয়ে যায়। সেদিনও সন্ধ্যায় আসর বসেছিল আমাদের এবং জমে উঠেছিল রীতিমতো। কথায় কথায় ভূত প্রেত আত্মা এই সব চলে এলো। মৃত্যুর পর মানুষের কি গতি হয় তাই নিয়ে চলল তুলকলাম। আমার অন্য বন্ধুরা আত্মা টাত্মায় বিশ্বাস করে না, মৃত্যুর সঙ্গে সঙ্গে সব শেষ, গলা চড়িয়ে এটাই তারা বোঝাতে চাইছিল। আমিও তাদেরই দলে। হঠাৎ লক্ষ্য করলাম হিতেন চুপচাপ সব শুনে যাচ্ছে, তার মুখ দিয়ে টু শব্দটিও বেরোচ্ছে না। বেশ অবাকই হয়ে গেলাম। সমস্ত ব্যাপারে সবচেয়ে বেশি চেঁচামেচি করে যে সে হঠাৎ বোবা হয়ে গেল কেন? জিজ্ঞাসা করলাম, কি হলো, তুমি কিছু বলছো না যে? আমি এই আর কি তোমাদের সুযোগ দিচ্ছিলাম, হিতেন বলে উঠল। তোমরা যা নিয়ে গলা ফাটাচ্ছিলে তার সঙ্গে আমি কিন্তু একমত নই। সবাই হিতেনকে ছেঁকে ধরে। তার মানে আত্মা ফাত্তায় বিশ্বাস করো নাকি? সোজাসুজি উত্তর না দিয়ে হিতেন বলল, আমার ছেলেবেলায় একটা ঘটনা তোমাদের শোনাতে চাই। এক বন্ধু মজার গলায় বলল, সেটা শুনলে কি আমরা ভূতে টুতে বিশ্বাস করতে শুরু করব? হিতেন বলল, আগে তো শোনো, তারপর বিশ্বাস করবে কি করবে না সেটা তোমাদের ইচ্ছে। আমরা গলা মিলিয়ে বললাম, ঠিক আছে ঠিক আছে, শোনা যাক শোনা যাক। গল্প বা ঘটনা যাই হোক, বলতে শুরু করলো হিতেন।
40 বছর আগের কথা। তখন বম্বে শহর এমন বিশাল হয়ে ওঠেনি, তার নাম পাল্টে মুম্বাইও করা হয়নি। হিতেনদের ব্যবসাও ছিল এখনকার তুলনায় অনেক ছোট। থাকতো ওরা মাহিম বলে একটা জায়গায়। অনেক পরে ওরা কাম্বালা হিলে ফ্ল্যাট কিনে উঠে এসেছিল। হিতেনদের বিজনেস দেখতেন তার ঠাকুরদা বিঠাল ভাই পাটেল আর তার বাবা রমেশ ভাই পাটেল। বাবা ছিলেন ঠাকুরদার একমাত্র সন্তান। হিতেনেরও কোনো ভাই বোন ছিল না, সেও তার মা বাবার একমাত্র সন্তান। হিতেনের বয়স তখন 13, পড়তো মাহিম থেকে বেশ খানিকটা দূরে আরব সাগরের ধারে ব্যান্ড স্ট্যান্ডের একটা মিশনারি স্কুলে, ক্লাস 8-এ। বাড়িতে 3-4টে দামি দামি গাড়ি। ইচ্ছা করলে তার যে কোনোটায় চড়ে হিতেন স্কুলে যাতায়াত করতেই পারত। কিন্তু ঠাকুরদা বা বাবা কারোর ইচ্ছা নয় যে হিতেন লাক্সারি করে। তারা চাইতেন হিতেন একটু কষ্ট করতে শিখুক, চারপাশের পৃথিবীটা কীরকম সেটা নিজের চোখে দেখুক। তাই বাড়ির গাড়িতে নয়, বাসে করে 8-10টা সাধারণ পরিবারের ছেলেদের মতো সে স্কুলে যেত, ফিরতো বাসে। ওদের ছোট্ট ফ্যামিলি, কোনো রকম ঝঞ্ঝাট নেই। ঠাকুমা তার ডজন খানেক ঠাকুর দেবতা নিয়ে সকাল থেকে পুজোর ঘরে পড়ে থাকতেন, আর মা 8 ডজন কাজের লোক নিয়ে ফ্ল্যাট ঝাড়াঝুড়ি, মোছা, রান্নাবান্না এসব সামলাতেন। ঠাকুরদাদা আর বাবা 10টা বাজতে না বাজতে স্নান খাওয়া চুকিয়ে মেরিন লাইন্সের শোরুমে চলে যেতেন। তাঁদের ফিরতে ফিরতে বেশ রাত হয়ে যেত। হিতেন ঘুম থেকে উঠেই পড়তে বসতো। পড়তে পড়তে ব্রেকফাস্ট, কাঁটায় কাঁটায় 9টায় স্নান সেরে খেয়ে পিঠে স্কুলের ব্যাগ ঝুলিয়ে চলে যেত। 4:30 ফিরে এসে অন্য ফ্ল্যাটের ছেলেদের সঙ্গে নিচে কম্পাউন্ডে কিছুক্ষণ ক্রিকেট কি ব্যাডমিন্টন খেলতো। 6:30টায় প্রাইভেট টিউটর আসতেন। তিনি পড়িয়ে চলে যাওয়ার পর আরও 1-2 ঘন্টা পড়াশোনা করত হিতেন। তারপর রাতের খাওয়া এবং ঘুম। এই ছিল তাদের বাড়ির সবার দৈনন্দিন রুটিন। এভাবেই চলছিল। কিন্তু হঠাৎ যমুনা দাস মিরচান্দানিকে নিয়ে গোলমাল শুরু হলো। যমুনা দাস জাতে সিন্ধি, বয়স 40-এর কাছাকাছি, দারুণ সুপুরুষ, টকটকে রং, 6 ফিটের ওপর হাইট, সব সময় পরনে ফিটফাট পোশাক। যমুনা দাস ছিল হিতেনের শোরুমের ম্যানেজার। খুবই চটপটে এবং চৌখস কথাবার্তায় চমৎকার। হিতেনের ঠাকুরদা এবং বাবা যমুনা দাসের কাজকর্মে খুব খুশি ছিলেন। ব্যবসার ব্যাপারে তাঁরা ওর ওপর অনেকটাই নির্ভর করতেন। হিতেন তাকে বলতো মিরচান্দানি আঙ্কেল। কিন্তু কিছুদিন পর যমুনা দাস সম্পর্কে ঠাকুরদা এবং বাবার মনোভাব আচমকা বদলে যেতে লাগলো। ওদের কথাবার্তা শুনে হিতেনের মনে হলো আগের মতন সন্তুষ্ট ওনারা নন, বরং কোনো কারণে তার ওপর রেগে রয়েছেন। এই রাগের মাত্রাটা দিনকে দিন বেড়েই চলেছে। যমুনা দাস হিতেনকে যথেষ্ট স্নেহ করত, হিতেনও তাকে পছন্দ করত। এমন একটা লোকের উপর কেন যে ঠাকুরদাদের এত ক্রোধ ভেবে পেল না হিতেন। বাবা, মা বা ঠাকুরদাকে কারণটা জিজ্ঞেস করব বলেও ভেবে উঠতে পারছিল না। কেননা ছোট হয়ে সে বড়দের কথায় থাকুক এটা বাড়ির কেউই বিশেষ চাইতেন না। ফলে কিছুই জানতে না পেরে হিতেনের মনটা অস্বস্তিতে ভরে গিয়েছিল। তবে বেশি দিন দেরি করতে হলো না। এক রবিবার যমুনা দাসকে মাহিমের ফ্ল্যাটে ডাকিয়ে আনলেন ঠাকুরদা আর তার বাবা। হিতেন কাছাকাছিই ছিল। তাকে তার ঘরে পাঠিয়ে ওরা যমুনা দাসকে নিয়ে দূরে লিভিং রুমে গেলেন। হিতেন বুঝতে পারছিল তার সামনে কেউ মুখ খুলতে চায় না। তীব্র কৌতূহল এবং উদ্বেগে হিতেন নিজের ঘরের দরজা অল্প ফাঁক করে রুদ্ধশ্বাসে লিভিং রুমের দিকে তাকিয়ে থাকে। তার মনে হচ্ছিল মারাত্মক কিছু ঘটবে, এবং ঘটলও তাই। ঠাকুরদা এক দৃষ্টে যমুনা দাসকে লক্ষ্য করছিলেন। তার চোয়াল শক্ত হয়ে উঠছে, চোখ দুটো লাল টকটকে। অসহ্য রাগে একসময় তিনি ফেটে পড়লেন। শয়তান, স্কাউন্ড্রেল, তোমাকে এত বিশ্বাস করেছিলাম আর এইভাবে তুমি প্রতিদান দিলে।
যমুনা দাস প্রথমটা সিঁটিয়েছিল, কিন্তু ধীরে ধীরে তার চেহারাও পাল্টে যেতে লাগলো। এতকাল হিতেন দেখে এসছে লোকটা শান্ত, ভদ্র, স্নেহপ্রবণ। এখন আর তাকে চেনাই যাচ্ছিল না। ক্রমশ হিংস্র হয়ে উঠছে সে বলে উঠল, গালাগাল দেবেন না। ঠাকুরদা গলার শির ছিঁড়ে চেঁচিয়ে উঠলেন, হারামজাদা চোর, গালাগাল দেব না? তাহলে কি তোমাকে কোলে বসিয়ে ক্ষীর খাওয়াবো? জুতিয়ে তোমার মুখ ভেঙে দেওয়া উচিত। নেহাত তোমার বুড়ো মা বাপ আছেন, তাই তোমায় পুলিশে দিলাম না। আমাদের শোরুমের ধারে কাছেও তোমাকে যেন কোনোদিন ঘেঁষতে না দেখি। আর আজকেই আমি তোমায় চাকরি থেকে স্যাক করলাম। আগুনের ফুলকি বেরুচ্ছিল যমুনা দাসের চোখ থেকে। দাঁতে দাঁত ঘষে সেও বলল, এই অপমান আমি ভুলব না। এর প্রতিশোধ আমি তুলেই ছাড়ব। বাইরে দরজার দিকে আঙুল বাড়িয়ে ঠাকুরদা বলেছিলেন, গেট আউট। যমুনা দাস চলে গিয়েছিল। তার অপরাধটা কি সেদিন বুঝতে পারেনি হিতেন। অনেক পরে জেনেছে 7.5 লাখ টাকার হিরে চুরি করেছিল লোকটা। একেবারে নয়, বেশ কিছুদিন ধরে একটা দুটো করে সরিয়ে সরিয়ে। হিতেনের বাবা এবং ঠাকুরদা বছরের শেষে যখন হিসেব মেলাতে বসেন, তখন চুরিটা ধরা পড়ে। হিতেনের স্পষ্ট মনে আছে, যমুনা দাসকে যখন তাড়ানো হয় সেটা ছিল ফেব্রুয়ারি মাস। তারপর শোরুমের জন্য নতুন ম্যানেজার রাখা হয়েছিল। ইনি মারাঠি, নাম সুরেশ চাপেকার। যমুনা দাসকে তাড়িয়ে দেওয়ার পর তাকে নিয়ে প্রথম কিছুদিন বাড়িতে আলোচনা হতো। তারপর যা হয়, ধীরে ধীরে তার কথা সবাই ভুলে গেল। হিতেনরা ভুললেও যমুনা দাস কিন্তু তাদের ভোলেনি, রাগটা পুষে রেখেছিল। ফেব্রুয়ারির পর 3টে মাস কেটে গেল। দেখতে দেখতে জুন এসে গেল। জুনের 8-10 তারিখ থেকে মুম্বাইতে মনসুন শুরু হয়ে যায়। দিবারাত্র অঝোরে তখন বৃষ্টি পড়তে থাকে। কখনো একটানা 7-8 দিনও চলে। হিতেনের মনে পড়ে সেটা ছিল জুন মাসের 2 তারিখ। বর্ষা পুরো দমে শুরু হতে তখনও কদিন দেরি, তবে তার আয়োজন চলছে। দিগন্ত পেরিয়ে কালো কালো মেঘ এসে আকাশে জমা হচ্ছে। হিতেনদের স্কুলটা ব্যান্ডস্ট্যান্ডের আরব সাগরের ধার ঘেঁষে। এমনিতেই এই সমুদ্রটা বেশ শান্ত, কিন্তু বর্ষায় উন্মাদ হয়ে যায়। তার লক্ষণ সবে দেখা যাচ্ছে। সেদিন হিতেন স্কুলে যখন আসে তখনও টের পায়নি যে বিকেলে কি ঘটতে চলেছে। ছুটির পর বাইরে বেরুতে দেখা গেল আকাশ নিরেট মেঘ ঢেকে গেছে। আরব সাগরের বিশাল বিশাল ঢেউ পাহাড়ের মতন উঁচু হয়ে গজরাতে গজরাতে পাড়ে এসে পড়ছে। আকাশটাকে চিরে চিরে বিদ্যুৎ চমকে যাচ্ছে। অল্প অল্প বৃষ্টিও হচ্ছে। টের পাওয়া গেল সেবার বর্ষাটা কদিন আগেই এসে পড়েছে। বাস স্ট্যান্ডটা স্কুল থেকে বেশ খানিকটা দূরে। একবার সেখানে গিয়ে বাসে উঠতে পারলে চিন্তা নেই, সোজা মাহিমে পৌঁছানো যাবে। হিতেন দৌড়তে শুরু করলো। বাস স্ট্যান্ডে এসে দেখা গেল চারিদিক শুনশান, একটাও বাস নেই। 2-4টে লোক যা চোখে পড়ছে তারা আকাশের চেহারা দেখে লম্বা লম্বা পা ফেলে পলকে উধাও হয়ে যাচ্ছে। মাহিমের দিক থেকে একটা রুটেরই বাস প্যাসেঞ্জার নিয়ে আসে এখানে। মিনিট 5 দাঁড়িয়ে এই এলাকার যাত্রী তুলে নিয়ে ফিরে যায়। একটা যেতে না যেতেই পরেরটা এসে পড়ে। বাস স্ট্যান্ডে বাস নেই, এমনটা আগে কখনো ঘটেনি। গাড়ি কি আসছে না, কিছুই বুঝে উঠতে পারছে না হিতেন। এমনকি কেউ নেই যাকে একটু জিজ্ঞেস করা যায়। এতক্ষণ ঝিরঝিরে বৃষ্টি হচ্ছিল, হঠাৎ জোরে পড়তে শুরু করলো। সেই সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। সমুদ্রের গজরানি বেড়ে গেছে 10 গুণ। বিদ্যুৎ ছলকাচ্ছে মুহুর্মুহু। এখানে সমুদ্রের ধার ঘেঁষে লাইন দিয়ে পাহাড়ের পর পাহাড়, তবে কোনোটাই খুব একটা উঁচু নয়। 40 বছর আগে এখনকার মতন আকাশ ছোঁয়া বাড়িতে বাড়িতে ছেয়ে যায়নি। পাহাড়গুলোর গায়ে অনেক দূরে দূরে 2-4টে বাংলো, এছাড়া শুধুই জঙ্গল। বাস স্ট্যান্ডের শেড নেই যে দাঁড়ানো যায়।
বাংলোগুলো কাছাকাছি নয় যে সেখানে গিয়ে বৃষ্টি থামা অবধি একটু অপেক্ষা করতে পারে। একটা ভুল হয়ে গিয়েছে হিতেনের। তার বন্ধুদের অনেকেই বাড়ির গাড়িতে যাতায়াত করে। ওদের কাউকে বললে তাকে মাহিমে পৌঁছে দিয়ে যেত। একবার ভাবল স্কুলেই ফিরে যাবেন নাকি। একজন মিশনারি ফাদার তাদের প্রিন্সিপাল। তিনি এবং কয়েকজন টিচার স্কুল কম্পাউন্ডের ভেতরে কোয়ার্টারে থাকেন। তাদের কাছে গেলে নিশ্চয়ই বাড়িতে পাঠাবার একটা ব্যবস্থা করে দেবেন। পরক্ষণে হিতেন ভাবল, না, স্কুলে সে যাবে না। বাস স্ট্যান্ড থেকে ডান পাশে পাহাড়ের গা বেয়ে যে রাস্তাটা উপরে উঠে গেছে সেটা গিয়ে পড়েছে হিল রোড। হিল রোড তখনই বেশ জমজমাট। দুধারে বড় বড় শপিং সেন্টার, সিনেমা হল আর মস্ত মস্ত সব বাড়ি। একবার সেখানে পৌঁছতে পারলে ট্যাক্সি পাওয়া যাবে। হিতেন ঠিক করে ফেলল হিল রোডেই যাবে, কিন্তু যাওয়া তো হলো না। সবে সেদিকে কয়েক পা এগিয়েছে, কোত্থেকে একটা অ্যাম্বাসাডার গাড়ি এসে তার পাশে দাঁড়িয়ে পড়ে। মুহূর্তে দুটো লোক দরজা খুলে নেমে এসে গাড়িতে তোলার জন্য তার দুই হাত ধরে টানতে থাকে। অনবরত বিদ্যুৎ চমকে যাচ্ছিল। তার আলোয় চকিতের জন্য লোক দুটোর মুখ দেখতে পায় হিতেন। একজন একেবারেই অচেনা, অন্য লোকটা তাদের শোরুমের সেই পুরনো ম্যানেজার যমুনা দাস মিরচান্দানি। লহমায় হিতেনের মাথায় নানা দিক থেকে অনেক রকম চিন্তা আর ভয় হুড়মুড় করে ঢুকে যায়। মনে পড়ে ঠাকুরদা যখন যমুনা দাসকে চাকরি থেকে তাড়িয়ে দেন, সে শাসিয়েছিল এর শোধ সে তুলে ছাড়বে। লোকটা নিশ্চয়ই আগে থেকে হিতেনের ওপর নজর রাখছিল। সেদিন দুর্যোগের সুযোগ পেয়ে তাকে তুলে নিয়ে যেতে চাইছে। বোঝাই যাচ্ছে যমুনা দাসের মতলব ভালো নয়। সে কি তাকে খুন করে শোধ তুলতে চায়? প্রথমটা আতঙ্কে সারা শরীর হিম হয়ে গিয়েছিল হিতেনের। পরক্ষণে তার উপর দুরন্ত সাহস ভর করল। যমুনা দাসরা কিছু টের পাওয়ার আগে এক ঝটকায় হাত ছাড়িয়ে সে ঊর্ধ্বশ্বাসে ছুটতে শুরু করলো। কোথায় কোন দিকে যাচ্ছে সে জানে না। ঝড় বৃষ্টি তো চলছে সমুদ্রের তর্জন গর্জন। তার মধ্যেই হিতেন টের পাচ্ছে যমুনা দাসরা তাকে ধাওয়া করে আসছে। এক সময় হিতেনের খেয়াল হলো সে হিল রোডের দিকে যাচ্ছে না তো, সমুদ্রের পার দিয়ে যে রাস্তাটা অনেক দূরে খাড়ের জেলে পাড়ার দিকে গেছে সে সেই দিক ধরে এগোচ্ছে। এই অঞ্চলটা বাসস্ট্যান্ডের চাইতে অনেক বেশি নির্জন। একদিকে ক্ষেপে ওঠা আরব সাগর, আরেকদিকে পাহাড় আর জঙ্গল। নানা ধরনের প্রকাণ্ড প্রকাণ্ড গাছ তো আছেই, তবে নারকেল গাছই বেশি। প্রবল বাতাস সেগুলোর ঝুঁটি ধরে নাস্তানাবুদ করে দিচ্ছে। হিতেন যে ঘুরে হিল রোডের দিকে যাবে তারও উপায় নেই। ঘুরলেই যমুনা দাসরা তাকে ধরে ফেলবে। সামনে দৌড়নো ছাড়া উপায় নেই। পেছনে পায়ের আওয়াজ দ্রুত এগিয়ে আসছে। হিতেন মরিয়া হয়ে আরও জোরে ছুটতে থাকে। তার মনে হয় আর বোধহয় পারবে না। গতি ক্রমাগত বাড়ানোর জন্য হাঁটু ভেঙে আসছে, হাঁফিয়ে পড়ছিল। বুক এত জোরে ওঠানামা করছে বুঝিবা ফুসফুস ফেটেই যাবে। হঠাৎ বিদ্যুতের আলোয় হিতেনের চোখে পড়ল রাস্তার ডান পাশে একটা ভাঙা চোরা গেট, এবং গেটের ওধারে ভেতর থেকে জঙ্গলে ঢাকা একটা পুরনো বাড়ি। গুছিয়ে চিন্তা করার সময় নেই। সেই গেট পেরিয়ে বাড়ির কম্পাউন্ডে ঢুকে পড়াই এখন একমাত্র উপায়। ওদিকে যমুনা দাসরাও চলে এসছে। হিতেনের মনে হলো ফাঁদে পড়ে গেছে, আর রেহাই নেই। এই বাড়িতে যমুনা দাসদের চোখে ধুলো দিয়ে লুকাবার মতন কোনো জায়গা আছে কিনা সে তো জানে না। তাহলে ধরা তাকে কি পড়তেই হবে। চারদিকে সমুদ্রের গর্জন, উত্তাল সমুদ্র, সেদিকেও তো দৌড়ানো যায় না। যদিও এই ঝড় জলের মধ্যে লোকজন বা গাড়ি টাড়ি এসে পড়ার সম্ভাবনা খুবই কম, তবু আচমকাই যদি একটা গাড়ি চলে আসতো, সব জানালে তারা তাকে নিশ্চয়ই বাঁচিয়ে দিত। আর যদি কেউ নাও আসে, কোনো রকমে একবার জেলে পাড়ায় পৌঁছতে পারলে সেখানে ঢুকতে যমুনা দাসদের সাহস হতো না। কিন্তু তখন আর সেসব ভেবে লাভ নেই। গেটের ওপর থেকে প্রচুর ঝোপ ঝাড় আগাছা এসব ঠেলে সরিয়ে অন্ধের মতন এগোতে লাগলো হিতেন। কিভাবে জানে না, তবু বাঁচার একটা চেষ্টা তো করতে হবে। গেট থেকে সবে খানিকটা গেছে।
কেউ তার কানের কাছে মুখ এনে চাপা গলায় ইংরাজিতে বলল, ভয় নেই, তোমাকে যারা তাড়া করেছে তাদের ব্যবস্থা আমি করছি। আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। ভীষণ চমকে ওঠে হিতেন। প্রচণ্ড ভয়ে তার গায়ে কাঁটা দেয়। কি করবে সে ভেবে পাচ্ছিল না। না পারছে এগুতে, না পারছে পেছোতে। কেউ যেন পেরেক ঠুকে তার পা মাটিতে গেঁথে দিয়েছে। সারা শরীর টলছে। প্রবল ঝড় বৃষ্টির মধ্যে চারিদিকে সমস্ত কিছু দুলতে শুরু করেছে। দুই খুনে আরও এগিয়ে এসেছে। সেই গলাটা আবার শুনতে পেল হিতেন। লেসি, বদমাস দুটোকে সামলা। সঙ্গে সঙ্গে কুকুরের গর্জন শোনা গেল। মনে হলো ডোবারম্যান। দেখা যাচ্ছে না, কিন্তু বোঝা গেল কিছু একটা ছুটে গিয়ে যমুনা দাসের ওপর ঝাঁপিয়ে পড়ল। তারপরেই তীব্র করুণ মরণ কাতর চিৎকার। যমুনা দাসরা মাটিতে আছড়ে পড়েছে। হিতেন আর দাঁড়িয়ে থাকতে পারছিল না। বেহুশ হয়ে লুটিয়ে পড়ার আগে সে টের পেল কেউ তাকে দুহাতে জড়িয়ে কোলে করে তুলে নিচ্ছে। জ্ঞান ফিরল পরদিন সকালে। হিতেন একটা পুরনো লোহার খাটে ডান পাশ ফিরে শুয়েছিল। চোখ মেলতেই দেখতে পেল এটা একটা মস্ত হল ঘর। টাইলস বসানো মেঝে ভেঙে ভেঙে গেছে। অনেক উঁচু সিলিং থেকে প্লাস্টার খসে পড়ছে। দেওয়ালগুলোরও হাল একই রকম। জানলায় পাল্লা নেই। চারিদিকে কত যে মাকড়সার জাল, চামচিকে আর আরশোলা উঠছে ঝাঁকে ঝাঁকে। দূরে একটা বড় বেদির ওপর যীশুখ্রিস্টের বিশাল ছবি। ধুলোবালি জমে মলিন হয়ে গিয়েছে। মনে হলো এটা প্রাচীন গির্জা। হিতেন ভেবে পেল না এখানে সে কি করে এলো। সে কি স্বপ্ন দেখছে? একসময় ধীরে ধীরে কালকের সব ঘটনা তার মনে পড়তে লাগলো। আর তখনই খাটের বাঁ দিক থেকে কালকের সেই কণ্ঠস্বর শোনা গেল, গুড মর্নিং। সচকিত হয়ে হিতেন পাশ ফিরে দেখতে পেল একটা সাদা ধবধবে সারপ্লিস, মানে মিশনারি ফাদারদের ঢোলা আলখাল্লা জাতীয় পোশাক তার উপরে ঝুঁকে আছে। হাত, পা, মাথা, শরীরের কোনো অংশই দেখা যাচ্ছে না। হিতেন শিউরে ওঠে। অদৃশ্য মানুষটি কোমল স্বরে বলেন, ভয় পেও না মাই চাইল্ড। হলঘরটা দেখে আশা করি বুঝতে পেরেছ একসময় এটা ছিল চার্চ। এখন ভেঙে চুরে গেছে। আমি ছিলাম এখানকার প্রধান ধর্মযাজক, ফাদার। তোমাকে আমার খুব ভালো লেগেছে। আমাকে তোমার শুভাকাঙ্ক্ষী মনে করতে পারো। হিতেন উত্তর দেয় না। অশরীরী এবার বলে ওঠেন, কাল ওই বজ্জাত দুটো তোমাকে তাড়া করেছিল কেন? ফাদারকে দেখা না গেলেও তার স্নেহ মাখানো কথাবার্তায় ভয় কেটে যাচ্ছিল হিতেনের। আন্দাজ করে নিল ইনিই কাল তাঁকে বাঁচিয়েছেন। কৃতজ্ঞতায় মন ভরে যায় হিতেনের। ধীরে ধীরে যমুনা দাসের প্রতিশোধ নেওয়ার কারণ, তাদের নিজেদের বাড়ির কথা সব বলে যায়। ফাদার অনেকক্ষণ চুপ করে থাকবার পর বললেন, কাল বাড়ি ফিরতে পারোনি। বাবা, মা, ঠাকুরদা, ঠাকুমা সবাই নিশ্চয়ই খুব চিন্তা করছেন। এখন যেতে পারবে কি? হিতেন বলল, পারবো, কিন্তু। কিন্তু কি? ওই লোক দুটো। ফাদার বুঝতে পারলেন যমুনা দাসের কথা বলছে হিতেন। তিনি বললেন, ওরা আর তোমার কোনো ক্ষতি করতে পারবে না। একটু থেমে ফের ফাদার বললেন, এই নাও আমার ছোট্ট একটা গিফট। এটা তোমাদের বাড়িতে রাখবে। তাহলে জীবনে আর কখনো তোমার অনিষ্ট হবে না। হিতেন লক্ষ্য করল ফাদারের সারপ্লিসের পকেট থেকে লকেটওয়ালা একটা সোনার চেন বেরিয়ে শূন্যে ভাসতে ভাসতে তার দিকে এগিয়ে আসছে। হাত বাড়িয়ে সেটা নিয়ে সে দেখে লকেটে রয়েছে যীশুখ্রিস্টের মিনে করা একটা ছবি। ফাদার বললেন, এসো আমার সঙ্গে, তোমাকে খানিকটা এগিয়ে দিই। বিছানা ছেড়ে নেমে পড়ে হিতেন। হলঘরের বাইরে একটা শ্বেত পাথরের চাতাল, তারপর সিঁড়ি ভেঙে নিচে নামলে ঝোপঝাড়। একটু দূরে ভাঙা গেট। চাতাল অবধি এসে ফাদার দাঁড়িয়ে গেলেন। বললেন, আমি আর এগুবো না। একটা সারপ্লিস তোমার পাশে হাঁটছে, অথচ ভেতরে মানুষ নেই। রাস্তার কেউ এমন দৃশ্য দেখলে হইচই বাঁধিয়ে দেবে। তুমি যাও।
হিতেন বলে, আপনি আমায় রক্ষা করেছেন, জীবনে কোনোদিন তা ভুলব না। থ্যাংক ইউ ফাদার। বলতে বলতে আবেগে কৃতজ্ঞতায় তার গলা বুজে আসে। ফাদার বললেন, গড ব্লেস ইউ মাই চাইল্ড। ঝোপঝাড়ের ভেতর দিয়ে গেটের কাছে আসতেই হিতেনের চোখে পড়ল যমুনা দাস এবং তার সঙ্গী চিত হয়ে পড়ে আছে। কুকুরের কামড়ে তাদের গলার নলি ছিন্ন ভিন্ন। রাত্রিরে বৃষ্টি হলেও মৃতদেহ দুটিতে তখনও চাপ চাপ রক্ত লেগে আছে। মাহিমে ফিরে আসার পর জানা গেল আগের রাত্রিরে কেউ ঘুমোতে পারেনি। মা আর ঠাকুমা কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছেন। বাবা আর ঠাকুরদা থানায় গেছেন, স্কুলে গেছেন। যদি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তাই হাসপাতালে ঘুরে বেরিয়েছেন হিতেনের খোঁজ করে। তাকে ফিরে পেয়ে সবার মুখে হাসি ফোটে। ব্যগ্রভাবে প্রত্যেকে জানতে চায় কি হয়েছিল তার, রাত্রিরে সে কোথায় ছিল। যা যা ঘটেছে হিতেন সমস্ত জানিয়ে দেয়। এর দুদিন পর বাবা আর ঠাকুরদাদা হিতেনকে নিয়ে সেই ভাঙা গির্জায় গিয়েছিলেন। মৃতদেহ দুটো তখন আর নেই, নিশ্চয়ই পুলিশ এসে নিয়ে গেছে। সারা গির্জা ঘুরে ফাদার ফাদার বলে বহুবার ডাকাডাকি করেছে হিতেন, কিন্তু সাড়া পাওয়া যায়নি। দূরে দূরে পাহাড়ের খাঁজে যে বাংলোগুলি রয়েছে সেখানেও যায় হিতেনরা, যদি ফাদার সম্বন্ধে কেউ কিছু বলতে পারে এই আশায়। প্রতিটি বাংলোয় লোকজন জানায়, মাঝে মাঝে তারা গির্জায় একটা সারপ্লিস ঘুরে বেড়াতে দেখে, কুকুরের ডাকও শুনতে পায়। ব্যাস এইটুকু। গল্পটা শেষ করে হিতেন আমাদের দিকে তাকায়, জিজ্ঞেস করে, সব তো শুনলে, কি মনে হচ্ছে? একটি বন্ধু উড়িয়ে দেওয়ার ভঙ্গিতে বলল, হ্যাঁ, গল্পটা ভালোই বানিয়েছো, শুনতে খারাপ লাগলো না। বিশ্বাস হচ্ছে না তো? একটু ওয়েট করো। হিতেন উঠে গিয়ে ফ্ল্যাটের ভেতর দিকের একটা ঘর থেকে চামড়ার চৌকো মতন একটা ব্যাগ নিয়ে আসে। সেটা খুলে বার করে সোনার চেন, যার লকেটে রয়েছে যীশুখ্রিস্টের মিনে করা মূর্তি। আরেক বন্ধু তখন বলে ওঠে, এরাও চেন কতই কিনতে পাওয়া যায়। হিতেন একটু হেসে বলে, তাই বুঝি? ওকে। আর এগুলো দেখো। ব্যাগ থেকে এক গাদা হিন্দি এবং ইংরেজি খবরের কাগজের কপি বার করে দেখায়। প্রত্যেকটা কাগজে যে রিপোর্টটা লাল দাগ দিয়ে রাখা রয়েছে সেটা পড়ে দেখে প্রত্যেকে। কাগজগুলো 40 বছর আগের, রং হলদে হয়ে গেছে। সবাই আমরা হুমড়ি খেয়ে পড়তে শুরু করলাম। হিতেন যা বলেছে হুবহু তাই রয়েছে রিপোর্টগুলোতে, তবে তার সঙ্গে আরও কটা লাইন জুড়ে দেওয়া রয়েছে। রিপোর্টাররা খোঁজ খবর নিয়ে জেনেছেন বহু বছর আগে সমুদ্রের ধারের ওই গির্জায় থাকতেন ফাদার পারকিন্স, এবং তিনি ছিলেন একজন ধর্মযাজক। আর ছিল তার একটি প্রিয় ডোবারম্যান কুকুর যার নাম লিসি। মৃত্যুর পরও তারা ওই গির্জা ছেড়ে চলে যাননি। প্রতিবেদনগুলো পড়ার পর আমরা কেউ আর কিছু বলি না, চুপচাপ বসে থাকি। আশা করি ভালো লাগলো আপনাদের আজকের গল্প, যা ঘটেছিল। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর লাইক বাটন প্রেস করবেন, কমেন্ট করবেন, আর আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আসবো আবার সামনের সপ্তাহে নতুন কোনো অলৌকিক গল্প নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।